হ্যালো, আসসালামু আলাইকুম। আইপিএল 2024-এর ফাইনালে কিন্তু কলকাতা হায়দ্রাবাদকে এক প্রকার উড়িয়ে দিয়ে তারা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেল। সো এই ম্যাচে আমি কথা বলবো, এই ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল, বিগ মোমেন্ট কোনটা ছিল, হায়দ্রাবাদের জন্য লুজ পয়েন্ট কোনটা ছিল, তাদের জন্য খুব খারাপ কোনটা ছিল। সো এই সব বিষয়ে আমি কথা বলবো। সাথে আছে আমি রিজান। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি যদি মূল আলোচনায় ফিরি তাহলে কলকাতার জন্য এটা কিন্তু তৃতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরার একটা মোমেন্ট ছিল এবং তারা কিন্তু তিনবারের চ্যাম্পিয়ন হলো এইবার দিয়ে। তার আগে তারা 2012 এবং 2014 সালে চ্যাম্পিয়ন হয়। দুইটা দলের সদস্য কিন্তু গৌতম গম্ভীর, সুনীল নারিন, সাকিব আল হাসান, দেন আন্দ্রে রাসেল ছিলেন। এই আসরে 2024-এর আইপিএল যে ফাইনালে তারা জিতলো সেখানেও কিন্তু আন্দ্রে রাসেল, সুনীল নারিন, দেন গৌতম গম্ভীর তারা কিন্তু আছেন, বাট এখানে সাকিব আল হাসান নেই। সো এই গৌতম গম্ভীরকে আপনি কলকাতার জন্য একটা লাকি চার্ম বলতেই পারেন, কারণ কলকাতার দুইবারের চ্যাম্পিয়ন যারা যারা 2014 এবং 2012 সালে যারা চ্যাম্পিয়ন হয় সেই দলের কিন্তু ক্যাপ্টেন হিসেবে গৌতম গম্ভীর ছিলেন। এইবার 2024 সালের ক্যাপ্টেন কিন্তু শ্রেয়াস আয়ার। সো গৌতম গম্ভীর কিন্তু এইবারও কিন্তু তিনি দলের সাথে আছেন এবং সেটা মেন্টর হিসেবে। সো আপনাকে যদি আমি এই ম্যাচের পরিসংখ্যান নিয়ে বলি বা ম্যাচের অবস্থান নিয়ে কথা বলি তাহলে অবভিয়াসলি এই যে মিচেল স্টার্কের কথাটা সবার আগে আসবে। নিলামে যখন মিচেল স্টার্ককে 24 কোটি টাকা দিয়ে কিনে নেওয়া হয় তখন অনেকেই বলেছিল যে এটা হচ্ছে কলকাতার জন্য একটা বাজে একটা ইনভেস্টমেন্ট হবে বা বাজে একটা খরচে হবে, কারণ তিনি আসলে গত এক বছর হলো টি-20 দলে নেই, অস্ট্রেলিয়ার দলে নেই এবং তিনি টি-20 খেলেন না, তাকে এত টাকা দিয়ে কিনে নেওয়ার কোনো মানেই হয় না। বাট কলকাতার যারা নিলামে বসেছিল, যারা টিম ম্যানেজমেন্ট আছে বা ফ্র্যাঞ্চাইজি আছে, তারা কিন্তু তাদের যে চাওয়া পাওয়া বা তাদের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বিফলে যায়নি, সেটা কিন্তু মিচেল স্টার্ক প্রমাণ করে দিয়েছেন। আপনি জানেন, আমি জানি, সবাই জানি, আমরা যদি কোথাও ইনভেস্ট করি সেইখান থেকে কিন্তু একটা না একটা সময় আমরা ফিডব্যাক পাবো। সো মিচেল স্টার্ককে কিন্তু কলকাতার ফ্র্যাঞ্চাইজি মালিক কিন্তু এবং শাহরুখ খানের যে দল কলকাতা, মিচেল স্টার্ককে কিন্তু একটা ইনভেস্টমেন্ট হিসেবেই কিন্তু তারা দলে রেখেছিল, যার ফলস্বরূপ আজকে হচ্ছে কলকাতা চ্যাম্পিয়ন। সো 24 কোটি টাকা দিয়ে যদি একটা প্লেয়ার কেনার পরে দল যদি চ্যাম্পিয়ন হয়, এটা তো ব্যাপার না, লস তো না ভাই, এটা তো একটা লাভের প্রজেক্ট এটা। সো মিচেল স্টার্ক নিয়ে আমি নতুন করে একটা আলাদা ভিডিও বানাবো চিন্তা করতেছি। আমি ম্যাচ নিয়ে যদি কথা বলি, সেই কোয়ালিফাইড 1 এবং কোয়ালিফাইড 2 দুইটার সেম সিনারিও। প্রথমে হচ্ছে টস জিতে আপনার হচ্ছে টস জেতার পরে বা টস কাহিনীর পরে ব্যাটিংয়ে কিন্তু সেই হায়দ্রাবাদ, বোলিংয়ে কিন্তু কলকাতা। সেই প্রথম আঘাতটা হানে মিচেল স্টার্ক। প্রথম কোয়ালিফায়ারে মিচেল স্টার্ক নিয়েছিল 3 উইকেট, দ্বিতীয় ফাইনালে এসে তিনি নিলেন 2 উইকেট এবং বলতে গেলে একাই কিন্তু দুইটা ম্যাচে কিন্তু যে প্রভাব বিস্তার করেছে এবং দুই ম্যাচে কিন্তু তিনি উইকেট নিয়েছে 5টা, ইকোনমি 6 পয়েন্ট প্লাস সামথিং। বাট তার আগে তিনি গ্রুপ পর্বে কিন্তু ছিলেন হচ্ছে খুব খরচে, তার ইকোনমি ছিল 11+, উইকেট ছিল 12টা। সো এই হচ্ছে মিচেল স্টার্কের হচ্ছে পরিসংখ্যান এবং তাকে নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো যদিও। সো এছাড়াও কিন্তু এই টুর্নামেন্টের শুরুতে কলকাতা কিন্তু একটা বড়সড় একটা ধাক্কা খায় যে হচ্ছে তারা জেসন রয়কে হারিয়ে ফেলে এবং সুনীল নারিনের ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছিল না। সো তারা তাদের দলে ওপেনিং কারা করবে এটা নিয়ে একটা বড় টেনশনে ছিল, সেই সাথে নীতিশ রানের একটা ইনজুরি ছিল। ওভারঅল বলতে গেলে দলটার ভিতরে তখন কিন্তু খুবই বাজে একটা অবস্থা ছিল। বাট যখন ফিল সল্ট এবং সুনীল নারিন প্রথম ম্যাচ খেলতে নামে এরপর থেকে তারা আসলে বুস্ট আপ হয় যে না, আমাদের ওপেনিং পার্টনারশিপটা ঠিক লাইনে আছে এবং এরপর থেকে যা করে দেখিয়েছেন এবং যে প্লেয়ারের ক্যারিয়ারটা শুরু হয় বোলিং হিসেবে, সে 2024-এর আইপিএলে একটা সেঞ্চুরি করেছে, একটা 80+, মানে দুইটা 80+ রান করেছে, একটা অথবা দুইটা 50 করেছে, টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, টুর্নামেন্টের সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী প্লেয়ার এবং মানে বলতে গেলে গত 3টা আসরে, মানে গত 3বার যারা চ্যাম্পিয়ন হয়েছে এই 3টা হচ্ছে সরি গত গত 2টা আসরে যারা চ্যাম্পিয়ন হয়েছে 2012 এবং 2014 সালে, সেই চ্যাম্পিয়ন দলের সদস্য কিন্তু সুনীল নারিন ছিল এবং দুইবারই কিন্তু সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। 2024 সালে এসেও কিন্তু এটা ব্যতিক্রম নয়। আগের 2টা আসরে তিনি বোলিং হিসেবে খেলেছেন, বাট এইবার কিন্তু তিনি পুরো দমে একজন অলরাউন্ডার হিসেবে খেলেছেন। এটা বলতে গেলে মানে বলতে আমি বাধ্য হচ্ছে যে তিনি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলেছেন, কারণ তার নামের পাশে প্রায় 500 রান এবং স্ট্রাইক রেট হচ্ছে 150+, সেঞ্চুরি আছে, দুইটা 80+ রানের স্কোর আছে, দুইটা 50 আছে। সো একে আপনি কিন্তু কোনোভাবে বোলিং অলরাউন্ডার বলতে পারবেন না এবং তিনি বলেতেও কিন্তু 15টা উইকেট নিয়েছেন এবং টুর্নামেন্টের সবচেয়ে কিপ্টে বোলিং কিন্তু তিনিই করেছেন।
এই হচ্ছে ওপেনিং পার্টনারশিপ। যদিও এই ম্যাচে কিন্তু ফিল সল্ট ছিল না, গত দুইটা ম্যাচ থেকেই কিন্তু যে তিনি ছিলেন না, তিনি দলের সাথে ইংল্যান্ডে আছেন। সো তিনি কিন্তু এই দলের জেতার পিছনে বা শিরোপা জেতার পিছনে তারও কিন্তু ভূমিকা অনেক বেশি ছিল। আমি সবচাইতে বেশি যদি আলাদা করে একটা নাম বলি, সেটা অবভিয়াসলি শ্রেয়াস আয়ার। কারণ একে কিন্তু আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না, বা একে আপনি কিন্তু কোনোভাবেই জাজ করতে পারবেন না। অবভিয়াসলি তাকে কিন্তু আন্ডার রেটেড করা হয়, সবসময় আমরা আন্ডার রেটেডই ভাবি, কারণ তিনি সেইভাবে রেট হন না। সো এই শ্রেয়াস আয়ার দলটাকে এমনভাবে একসাথে গেঁথেছে যে একটা টিম হিসেবে খেলেছেন। একটাবার চিন্তা করে দেখেন, যে দলে এতগুলো ইয়াংস্টার, সেই দলটাকে ম্যানেজ করা কিন্তু একটা ক্যাপ্টেনের জন্য অনেক বেশি কঠিন কাজ, বাট সেই কঠিন কাজটাকে কিন্তু করেছে এই শ্রেয়াস আয়ার। সো ওভারঅল যেটা আমি বলবো যে টোটালি কলকাতা এই ম্যাচটা জেতার পিছনে কিন্তু একটা টিম গেম ছিল, ভালো কোচিং প্যানেল ছিল, ভালো ফ্র্যাঞ্চাইজি ছিল। অবভিয়াসলি শাহরুখ খানের কথাটা বলবো, এবং শাহরুখ খান আর এবং গৌতম গম্ভীরের যে মোমেন্টটা, সেটা কিন্তু কলকাতা বাদে রাখতে বাধ্য হবে।